বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে আমি মোহাম্মদ ইকবাল হোসেন হায়দার আলী হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজ নবম এবং দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আমার সাথে সংযুক্ত আছো, তোমরা হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের আজ তোমাদেরকে দেখানো হবে 3 ঘরা নগদান বই। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম 2 ঘরা নগদান বই, আজকে দেখাবো তোমাদের 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই দেখানোর আগে তোমাদেরকে আমি নগদান বই সম্পর্কে আবার একটু ধারণা দিচ্ছি। নগদান বই কি সেটা আমি বলছি। যে বইতে নগদ টাকার আদান প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলা হয়। আমি আবার বলতেছি, যে বইতে নগদ টাকার আদান প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলা হয়। বাকি সংক্রান্ত কোনো লেনদেন নগদান বইতে আসবে না। সবচেয়ে সহজ মনে রাখতে হবে, টাকা আসলে কারবারে বা অফিসে টাকা আসলে নগদান বইয়ের ডেবিট বা প্রাপ্তি পাশে, নগদান বইয়ের ডেবিট বা প্রাপ্তি পাশে, এবং কারবার থেকে টাকা চলে গেলে নগদান বইয়ে প্রদান বা ক্রেডিট পাশে। এই কথাটা মনে রাখলে নগদান বই করাটা খুব সহজ হয়ে যাবে। আর মনে রাখতে হবে, বাকি সংক্রান্ত কোনো লেনদেন নগদান বইতে আসবে না। এবার আমি শুরু করি। গত ক্লাসে তোমাদেরকে আমি 2 ঘরা নগদান বই দেখাইছিলাম, আজকে দেখাবো তোমাদেরকে 3 ঘরা নগদান বই। 2 ঘরা নগদান বইতে টাকার গড় ছিল 2টা, নগদ এবং ব্যাংক। যেহেতু 3 ঘরা নগদান বই, এখানে টাকার গড় থাকবে 3টা, বাট্টা, নগদ, ব্যাংক। তাহলে আমরা শুরু করি। তোমরা আমার সাথে যারা সংযুক্ত আছো, তোমরা বইয়ের 101 পৃষ্ঠায় চলে আসো। 101 পৃষ্ঠা দেখো, একটা অঙ্ক আছে 3 ঘরা নগদান বই। এই অঙ্কটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। আমি শুরু করি। দেখো, সেলিনা ট্রেডার্স 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মার্চ 1, নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমা অতিরিক্ত। নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমা অতিরিক্ত। নগদ উদ্বৃত্ত অর্থাৎ যে টাকাটা তোমার কাছে নগদ তোমার কারবারে আছে, আর ব্যাংক জমা অতিরিক্ত হইল ব্যাংক থেকে টাকা তুমি বেশি নিয়ে আসছো। যে তাহলে দেখো, নগদ উদ্বৃত্ত আর 1 তারিখ সব সময় এভাবে থাকলে লিখতে হবে মার্চ 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। নগদ উদ্বৃত্ত কত টাকা আছে দেখো, 18,000 টাকা, 18,000 টাকা। খেয়াল করো সবাই, যদি এখানে ব্যাংক জমা অতিরিক্ত না থাকে, শুধু ব্যাংক উদ্বৃত্ত থাকতো, তাহলে টাকাটা ডেবিট পাশে ব্যাংকের ঘরেই বসতো। এটা খেয়াল রাখতে হবে। যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত, এই জন্য টাকাটা চলে যাবে ক্রেডিট পাশে। আমি আবার লিখতেছি, দেখ, মার্চ 1 ব্যালেন্স বিডি। যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত, টাকাটা চলে যাবে ব্যাংকের ঘরে। আমি আবার বলতেছি, 1 তারিখে তোমরা সবাই খেয়াল করো, নগদ উদ্বৃত্ত, এই টাকাটা কারবারই আছে, এই জন্য ডেবিট পাশে নগদের ঘরে টাকা, এই জন্য ডেবিট পাশে নগদের ঘরে টাকা। যদি ব্যাংক জমা উদ্বৃত্ত থাকতো, তাহলে টাকাটা ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসতো। কিন্তু এখানে ব্যাংক জমা অতিরিক্ত, যেহেতু ব্যাংক জমা অতিরিক্ত, সেই জন্য টাকাটা চলে গেছে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। ঠিক আছে। এবার দেখো মার্চ 3, ব্যাংকে জমা দান, অর্থাৎ টাকাটা ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হলে জাবেদাটা কি হয় দেখো, আমি উপরে লিখছি মার্চ 3, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম, যে কোনো জাবেদায় যখন ব্যাংক এবং নগদ একত্রে আসবে, সেটা হবে কন্ট্রাএন্ট্রি। সেটা হবে কন্ট্রাএন্ট্রি বা বিপরীত দাখিলা।
কন্ট্রাএন্ট্রি বা বিপরীত দাখিলা, অর্থাৎ ডেবিট পাশে যদি নগদের ঘরে টাকা বসে, ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে, এটাই হলো বিপরীত দাখিলা। তাহলে দেখতে হবে আমাদের প্রথমে ডেবিট পাশে কোন ঘরে টাকাটা আমরা বসাবো। খেয়াল করো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। জাবেদা খেয়াল করে দেখো, ডেবিট নগদান হয়েছে না ব্যাংক হয়েছে, খেয়াল করো। যেহেতু ডেবিট ব্যাংক হয়েছে, টাকাটা বসবে ব্যাংকের ঘরে, খুব সহজ। যেহেতু ডেবিট ব্যাংক হয়েছে, মার্চ 3, টাকাটা বসবে ব্যাংকের ঘরে। খেয়াল করো সবাই, আমি আগেই বলছি কন্ট্রাএন্ট্রি বা বিপরীত দাখিলা যদি ডেবিট পাশে ব্যাংকের ঘরে বসে, একটা বসাতে পারলে আরেকটা বসানো খুব সহজ হয়ে যায়, তাহলে ক্রেডিট পাশে যায় বসবে নগদের ঘরে। যেহেতু ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা বসছে, মার্চ 3, ক্রেডিট পাশে যায় বসবে টাকা। যেহেতু ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকাটা বসছে মার্চের 3, ক্রেডিট পাশে যায় বসবে নগদের ঘরে। খেয়াল করো, দেখো জাবেদাটা আবার খেয়াল করো, ব্যাংক ডেবিট, ডেবিট পাশে ব্যাংকের ঘরে, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট পাশে নগদের ঘরে। এটা কি বলা হয়? কন্ট্রাএন্ট্রি। আর যখন এটা ভিতরে লিখতে হবে কোন ঘরে টাকাটা বসছে, দেখো ক্রেডিট পাশে নগদের ঘরে, আমরা বিপরীত জাবেদা লিখবো ব্যাংক হিসাব, বিপরীত জাবেদা লিখবো আমরা ব্যাংক হিসাব। ডেবিট পাশে পড়ছে ব্যাংকের ঘরে, বিপরীত জাবেদা লিখবো আমরা নগদান হিসাব, বিপরীত জাবেদা লিখবো আমরা নগদান হিসাব। এই হলো কন্ট্রাএন্ট্রি। আমি এটা আবার বুঝাইতেছি, খেয়াল করো, কন্ট্রাএন্ট্রিতে সবসময় জাবেদাটা আগে করে নিবে, করে নিলে খুব সুবিধা হবে। আমরা করে নিচ্ছি জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সহজেই ধরা যায়, ডেবিট পাশে টাকাটা বসবে ব্যাংকের ঘরে, ক্রেডিট পাশে টাকাটা বসবে নগদের ঘরে। ঠিক আছে, এরপর আসো মার্চ 6, সাহেবের কাছ থেকে 7,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। দেনাদার সাহেবের কাছে পাওয়া গেত কত? 7,000 টাকা, কিন্তু সে আমাদেরকে 7,000 টাকা না দিয়ে 200 টাকা কম দিছে, 6,800 টাকা দিছে। এখন খেয়াল করো, আমি প্রথমেই বলছি টাকা আসলে প্রাপ্তি বা ডেবিট পাশে এবং টাকা চলে গেলে প্রদান বা ক্রেডিট পাশে। যেহেতু সাহেম কারবারকে টাকাটা দিছে, অবশ্যই টাকাটা কারবারে আসছে, টাকাটা কারবারে আসছে। এখন প্রশ্ন হলো, সাহেম কি আমাদেরকে চেক দিছে না নগদ দিছে? সাহেব কি আমাদেরকে চেক প্রদান করছে না নগদ প্রদান করছে? যদি চেক প্রদান করে থাকে তাহলে টাকা ব্যাংকের ঘরে, আর যদি নগদ তাহলে টাকাটা হবে নগদের ঘরে। এখানে কিন্তু খেয়াল করো, সাহেবের কাছ থেকে 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। এখানে কোনো চেকের কথা বলা হয় নাই, তার মানে টাকাটা আমরা নগদ পাইছি। টাকাটা আমরা কিভাবে পাইছি? নগদ পাইছি। খেয়াল করে দেখো, কত তারিখ? মার্চ 6, মার্চ 6। তার কাছে পাওনা ছিল কত? 7,000 টাকা, সে আমাদেরকে দিছে 6,800 টাকা। সে কারবারকে দিছে কত? 6,800 টাকা। কত টাকা কম দিছে? 200 টাকা কম। এই 200 টাকাই বসবে বাট্টার ঘরে, এই 200 টাকাই বসবে বাট্টার ঘরে। ঠিক আছে, এখানে আমরা লিখব দেনাদার সাহেম হিসাব, দেনাদার সাহেম। ঠিক আছে, এরপরে দেখো মার্চ 10, সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান এবং বার্তা প্রাপ্তি 100 টাকা। এখানে সুমি কারবারের নিকট পায় 3,500 টাকা পাইতো, তাই এই জন্য তাকে দেওয়া হয়েছে কত? 3,400 টাকা। টাকাটা কিভাবে দেওয়া হয়েছে? চেক না নগদ? এখানে খেয়াল করতে হবে, সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান, অর্থাৎ টাকাটা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। চেকের মাধ্যমে টাকা দেওয়া হলে টাকা কোত্থেকে যাবে? ব্যাংক থেকে যাবে। কোত্থেকে যাবে? ব্যাংক থেকে যাবে। তাহলে দেখো মার্চ 10, মার্চ 10 শেষ কারবারের কাছে পাইতো কত? 3,500, তাকে 100 টাকা কম দেওয়া হয়েছে চেকের মাধ্যমে। তাহলে আমরা ব্যাংকের ঘরে বসাই 3,400। কত টাকা কম দেওয়া হয়েছে? 100 টাকা। এখানে কিন্তু শেষে লেখা আছে বার্তা প্রাপ্তি,
প্রাপ্তি বাড়িকে বাট্টা এই টাকাটা আমরা কম দিছি, যেহেতু লেনদেনটা ক্রেডিট পাশে চলে আসছে এই জন্য বাট্টাটাও তার সাথে ক্রেডিট পাশে চলে আসবে। এই বাট্টার ঘরে আমরা 100 টাকা বসাই দিলাম। ঠিক আছে, আমরা এখানে লিখবো পাওনাদার সুমির হিসাব। ঠিক আছে, সবসময় নগদান বই করার সময় খেয়াল রাখতে হবে টাকা আসলে কারবারে ডেবিট পাশে এবং কারবার থেকে টাকা চলে গেলে ক্রেডিট পাশে। এরপরে খেয়াল রাখতে হবে টাকাটা কি নগদ দেওয়া হলো না ব্যাংক চেকের মাধ্যমে দেওয়া হলো। নগদ দেওয়া হলে নগদে ঘরে, চেকের মাধ্যমে দেওয়া হলে ব্যাংকের ঘরে। এরপর দেখো 14 তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে কে উত্তোলন করতে পারে? মালিকই একমাত্র ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে টাকা উত্তোলন করতে পারে। এখানে স্পষ্ট বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনের জন্য কারবার থেকে টাকাটা নিয়ে গেছে। তাহলে খেয়াল করতে হবে কারবারে টাকা বাড়ছে না কমছে, কারবারে টাকা বাড়ছে না কমছে। যেহেতু মালিক নিয়ে গেছে কারবার থেকে, যেহেতু মনে করতে হবে কারবার থেকে টাকাটা চলে গেছে। যেহেতু কারবার থেকে টাকাটা চলে গেছে তাহলে কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। কোন পাশে বসবে? ক্রেডিট পাশে। তোমরা খেয়াল করো সে কি টাকাটা নগদ নিয়ে গেছে নাকি চেকের মাধ্যমে নিয়ে গেছে? এখানে স্পষ্ট বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, অর্থাৎ সে টাকাটা নগদ নিয়ে গেছে। তাহলে কমবে কোন পাশ থেকে? নগদের থেকে 500 টাকা। তোমরা খেয়াল করো যেহেতু নগদ উত্তোলন করছে এই জন্য কারবারে নগদ পাশে বসতো 500 টাকা। আর জাবেদাটা কি দাঁড়ায়? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর সব সময় আমাদেরকে লিখতে হবে বিপরীত জাবেদা, উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। ঠিক আছে, এরপরে দেখো 16 তারিখ পণ্য বিক্রয়। 16 তারিখ দেখো পণ্য বিক্রয়। খেয়াল করতে হবে সব সময় ক্রয় করলে যেহেতু টাকা চলে যায় আর বিক্রয় করলে টাকাটা অবশ্যই আসে। পণ্য বিক্রয়, এখানে কিন্তু চেকের কথা বলা নাই। তাহলে জাবেদাটা কি দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর একটা কথা মনে রাখতে বলছি, টাকা আসছে না টাকা চলে গেছে। যেহেতু বিক্রয়ের মাধ্যমে টাকা আসছে অবশ্যই টাকাটা বসবে ডেবিট পাশে। এখন ডেবিট পাশে কোন ঘরে বসাবো টাকা? নগদের ঘরে না ব্যাংকের ঘরে? জাবেদা খেয়াল করলে বোঝা যাবে কোন ঘরে বসবে। জাবেদাটা কি দাঁড়াইছে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু নগদ কথা আসছে জাবেদায় এই জন্য টাকাটা বসবে নগদের ঘরে। এই জন্য টাকাটা বসবে নগদের ঘরে। আর আমরা বিপরীত জাবেদাটা লিখব বিক্রয় হিসাব। বিপরীত জাবেদাটা লিখব বিক্রয় হিসাব। ঠিক আছে, যদি পণ্য ক্রয় থাকতো তাহলে টাকাটা বসতো, টাকাটা চলে গেত, টাকাটা বসতো ক্রেডিট পাশে। যেহেতু বলা আছে পণ্য বিক্রয় এই জন্য টাকাটা চলে আসছে ডেবিট পাশে। এবং জাবেদায় আমাদের নগদ আসছে না ব্যাংক আসছে এটা খেয়াল করতে হবে। পণ্য বিক্রয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই জন্য যেহেতু নগদ কথা আসছে যাবে যায় এই জন্য নগদের ঘরে টাকাটা বসছে। এরপর দেখো মার্চ 18, 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টা ক্রয়। 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। এখানে কিন্তু আছে ক্রয়। যেহেতু ক্রয় টাকা অবশ্যই চলে গেছে। কত টাকা পণ্য ক্রয় করা হয়েছে? 8,000 টাকা। কিন্তু 8,000 টাকার পণ্য যখন ক্রয় করা হয়েছে তখন আবার 5% বাট্টা পাওয়া গেছে। 8,000 টাকার 5% কত টাকা হয়? 400 টাকা। তাহলে আমরা কিন্তু তাকে 8,000 টাকা দেই নেই, তাকে দিছি কত? 400 টাকা কম, 7,600 টাকা। কত দেওয়া হয়েছে? 7,600 টাকা। তোমরা খেয়াল করো 7,600 টাকা ক্রয় হিসাব। ক্রয় হিসাব তোমরা খেয়াল করো, আগে আমি বাট্টা বসাইছি, এবার কিন্তু 400 টাকা বাট্টা আমরা বসাইলাম না। বাট্টা হলো দুই ধরনের,
একটা হলো নগদ বার্তা আর একটা হলো কারবারি বার্তা। টাকা পয়সা লেনদেনের সাথে যে বার্তা জড়িত তাকে বলা হয় নগদ বার্তা, আর পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা জড়িত তাকে বলা হয় কারবারি বার্তা। কারবারি বার্তা হিসাব করা হয় কিন্তু হিসাবে কখনো দেখানো হয় না। আমি হিসাব করে 400 টাকা বাদ দিয়ে দিছি কিন্তু 400 টাকার বার্তার ঘরে লিখি নাই। অর্থাৎ যেহেতু কারবারি বার্তা কখনো হিসাবে দেখানো হয় না। ঠিক আছে, এরপর দেখো মার্চ 20, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। প্রদেয় বিল প্রথমে বুঝো, প্রদেয় বিল কি? যে বিলের টাকা দিয়ে দিতে হবে, যে বিলের টাকা দিয়ে দিতে হবে তাকে বলা হয় প্রদেয় বিল। যেহেতু টাকাটা দিয়ে দিতে হবে তো সহজেই বোঝা যাইতেছে টাকাটা আসবে ক্রেডিট পাশে। এখন প্রশ্ন হইল, কারবার কি নগদ পরিশোধ করছে না কারবারের ব্যাংক থেকে পরিশোধ করা হয়েছে? স্পষ্ট বলা আছে প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। তাহলে অর্থাৎ কারবারের পক্ষ হয়ে ব্যাংক টাকাটা পরিশোধ করছে, কারবারের পক্ষ হয়ে ব্যাংক টাকাটা পরিশোধ করছে। তাহলে টাকাটা বসবে কোথায়? ব্যাংকের ঘরে। টাকাটা বসবে কোথায়? ব্যাংকের ঘরে। আর জাবেদাটা হবে প্রদেয় বিল হিসাব। প্রদেয় বিল হিসাব। ঠিক আছে, এরপর মার্চ 24, 500 টাকা বার্তা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6500 টাকার চেক প্রাপ্তি। কত টাকার চেক পাওয়া গেছে? 6500 টাকার চেক প্রাপ্তি। স্পষ্ট বলা আছে প্রাপ্তি। আমি আগেই বলছি টাকা পাওয়া গেলে কোন পাশে? ডেবিট পাশে, আর টাকা দেওয়া হলে ক্রেডিট পাশে। যেহেতু এটা প্রাপ্তি তাহলে অবশ্যই এটা ডেবিট পাশে চলে আসবে। এখন প্রশ্ন হলো ডেবিট পাশে আমি কোন ঘরে টাকা বসাবো? নগদের ঘরে না ব্যাংকের ঘরে? দেখো, তোমরা খেয়াল করে দেখো, আরিফের নিকট থেকে কি নগদ টাকা পাওয়া গেছে না চেক পাওয়া গেছে? যেহেতু বলা আছে চেক প্রাপ্তি, তাহলে যেহেতু চেকের সম্পর্ক ব্যাংকের সাথে তাহলে টাকাটা বসবে ব্যাংকের ঘরে। $6500 টাকা। কত টাকা কম নিছি আমরা? 500 টাকা। তাহলে 500 টাকা বসবে বাট্টার ঘরে। আর আমরা কি লিখবো এখানে? দেনাদার আরিফ হিসাব। দেনাদার আরিফ হিসাব। ঠিক আছে, আমি আবার বলতেছি চেক প্রাপ্তি এই জন্য বসছে ব্যাংকের ঘরে। আর কত টাকা কম নিছি? 500 টাকা। এই জন্য 500 টাকা চলে আসছে বাট্টার ঘরে। এবার খেয়াল করো মার্চ 30, ব্যাংক সুদ ধার্য করলো। ব্যাংক সুদ ধার্য করলো। তুমি মনে করো ব্যাংকে তোমার 10,000 টাকা আছে, এই 10,000 টাকার উপরে ব্যাংক সুদ 500 টাকা তোমার কাছ থেকে ধার্য করলো বা কেটে নিয়ে গেল। এখন তোমার ব্যাংকে কত টাকা থাকার কথা? যেহেতু ব্যাংক কাটছে, ধার্য করা, চার্জ করা বা কর্তন করা একই কথা। ধার্য করা, চার্জ করা, কর্তন করা একই। যেহেতু ব্যাংক টাকাটা কর্তন করছে, তোমার কিন্তু ব্যাংকে ব্যালেন্স 10,000 টাকা নাই। কত টাকা ব্যালেন্স আছে? 9,500 টাকা। অর্থাৎ ব্যাংকের টাকাটা বাড়ছে না কমছে? ব্যাংকের টাকাটা কমে গেছে। যেহেতু কমে গেছে তাহলে কোন পাশে বসবে? ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। কোন পাশে বসবে? ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে। আর জাবেদাটা কি দাঁড়াবে? ব্যাংক চার্জ হিসাব। ব্যাংক চার্জ হিসাব। খেয়াল করে দেখো, সবাই খেয়াল করে দেখো, আমি আবার বলতেছি আর কোনো 30 তারিখের পর আর আমাদের কোনো লেনদেন নাই। আমি আবার বলতেছি খেয়াল করে দেখো, নগদান বইতে বাকির কোনো লেনদেন কখনো আসবে না। বাকির কোনো লেনদেন কখনো আসবে না। টাকা কারবারে আসলে ডেবিট পাশে এবং টাকা চলে গেলে ক্রেডিট পাশে। ডেবিট পাশে টাকার ঘর 2টা, ক্রেডিট পাশে টাকার ঘর 2টা। যদি নগদ লেনদেন হয় নগদের ঘরে, চেকের মাধ্যমে লেনদেন হলে ব্যাংকের ঘরে। এই কথাটা সবসময় খেয়াল রাখবে। এবার আমরা এটা যোগ করি।
যেহেতু বারটা আমরা ব্যালেন্স বের করব না, এই জন্য বারটা আমরা কখনো ক্লোজিং করব না। তাহলে ডেবিট পাশে যোগটা হয় কত? 36,800 নগদের ঘরে, এবং ব্যাংক হয় 11,500। যেহেতু এগুলো ব্যালেন্স বের করব, এই জন্য এটা আমরা ক্লোজ করব। ঠিক আছে, এবার আমরা ক্রেডিট পাশে চলে আসি। এখানে বারটার যোগফল হয় 100। এখন এই টাকাটা আমরা এখানে নিয়ে আসি 36,800। $11,500। আমি আবার বলতেছি, দেখো তোমরা, বারটার ঘর কিন্তু আমরা ক্লোজ করি নাই, শুধু ক্লোজ করছি নগদ এবং ব্যাংক। কেন ক্লোজ করছি? যেহেতু নগদ এবং ব্যাংকের ব্যালেন্স বের করতে হবে, সেই জন্য ক্লোজ করতে হয়েছে। যেহেতু বারটার কোনো ব্যালেন্স করা হয় না, এই জন্য বারটার ঘর ক্লোজ করার প্রয়োজনও হয় না। উপর থেকে 36,800 থেকে এই দেখো, এই নগদের এই তিনটা যোগ করে তিনটা বিয়োগ করতে হবে। এই তিনটার যোগফল এই 36,800 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হয় কত? 23,700। 23,700। আর ব্যাংকের গড় হয় 2,700। তোমরা খেয়াল করো, ডেবিট পাশে নগদের যোগফল 36,800, ব্যাংকের যোগফল 11,500। ব্যাংকের যোগফল কত? 11,500। ঠিক আছে, এখন যেহেতু আমাদের ব্যালেন্স বের করতে হবে, এই যোগফল দেখো, খেয়াল করো, নগদের 36,800 নগদের ঘরে, ব্যাংকের 11,500 ব্যাংকের ঘরে। ঠিক আছে, এখন এই 36,500 থেকে উপরে তিনটা বিয়োগ করলে হয় 23,700, আর এই 11,500 থেকে উপরে এই চারটা বিয়োগ করলে হয় 2,700। ঠিক আছে, আর আমরা তোমাদেরকে শিখাইছিলাম মাসের শেষ তারিখে সবসময় হয় ব্যালেন্স সিডি, মাসের শেষ তারিখ। আর মাসের শেষ তারিখ কত? তো এটা মার্চ মাস। কোন মাস? মার্চ মাস। তোমাদেরকে শিখাইছিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যেগুলো উপরে পড়বে সেগুলো হবে 31, যেগুলো উপরে পড়বে সেগুলো হবে কি 31। বা খেয়াল করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে মার্চ মাস উপরে পড়ছে, সেই জন্য মাসের শেষ তারিখটা হবে 31, মার্চ 31। ব্যালেন্স সিডি। খেয়াল করছো? এরপর এই রেজাল্টগুলোকে আমরা এই পাশে নিচে নিয়ে আসবো। নগদেরটা নগদের ঘরের নিচে 23,700, ব্যাংকেরটা ব্যাংকের ঘরের নিচে 2,700। এটা হবে মার্চের পরে কোন মাস? এপ্রিল, পরের মাসের 1 তারিখ, পরের মাসের 1 তারিখ, এপ্রিল 1। ব্যালেন্স বি। ঠিক আছে, এই আমাদের অঙ্ক শেষ, এই আমাদের অঙ্ক শেষ। আমি আবার বলতেছি, যে বইতে নগদ টাকার আদান প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলা হয়। কারবারে টাকা আসলে বা কারবারে টাকা আসলে নগদান বইয়ের ডেবিট পাশে, এবং কারবার থেকে টাকা চলে গেলে নগদান বইয়ের ক্রেডিট বা প্রদান পাশে। নগদান বই, আমি আবার বলতেছি, বাকি সংক্রান্ত কোনো লেনদেন নগদান বইতে আসবে না। নগদান বই 4 প্রকার: 1 ঘরা নগদান, 2 ঘরা নগদান, 3 ঘরা নগদান এবং খুচরা নগদান। 1 ঘরা নগদানে টাকার ঘর থাকবে একটা, শুধু নগদের ঘর। 2 ঘরা নগদানে টাকার ঘর থাকবে 2টা, নগদ এবং ব্যাংক। 3 ঘরা নগদানে টাকার ঘর থাকবে 3টা, বাট্টা, নগদ এবং ব্যাংক। ঠিক আছে, তোমরা সবসময় এটা খেয়াল রাখবা, নগদ যেহেতু নামটাই নগদান, এখানে বাকির কোনো লেনদেন কখনো আসবে না, বাকি সংক্রান্ত কোনো লেনদেন নগদান বইতে কখনো আসবে না। আর 2 ঘরা এবং 3 ঘরা নগদান বইতে কন্ট্রা এন্ট্রি হবে। কন্ট্রা এন্ট্রি হবে কখন? যখন জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ জাবেদায় নগদ এবং ব্যাংক একত্রে থাকতে হবে। নগদ এবং ব্যাংক একসাথে থাকলে সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রা এন্ট্রি হবে।
এবং কন্ট্রায়েন্টটি বসানো খুবই সহজ, তুমি জাবেদাটা লিখে নিবে, জাবেদাটা লিখলে সহজে বোঝা যায়। যেমন 3 তারিখের একটা লেনদেন আছে, কন্ট্রায়েন্টটি ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংকে জমা দান, জাবেদাটা কি দাঁড়ায়? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট পাশে টাকাটা বসবে ব্যাংকের ঘরে, ডেবিট পাশে টাকাটা বসবে ব্যাংকের ঘরে, আর ক্রেডিট পাশে বসবে নগদান করে। যদি আরেকটা থাকতো, জাবেদা আসতো নগদান হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, যদি এই ধরনের একটা জাবেদা থাকতো, এটাও কিন্তু কন্ট্রায়েন্টই হইতো, যেহেতু একই জাবেদায় নগদ এবং ব্যাংক একত্রে আছে। সেই ক্ষেত্রে খেয়াল করো, ডেবিট কোনটা হয়? ডেবিট হচ্ছে নগদান হিসাব, তখন ডেবিট পাশে টাকা বসতো নগদের ঘরে এবং ক্রেডিট পাশে টাকা বসতো ব্যাংকের ঘরে। এটি একটু সমস্যা, এছাড়া নগদান বইতে আর কোনো সমস্যা নেই। তাহলে যারা আমার সাথে যুক্ত আছো, তারা কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবা, আমি তোমাদেরকে সমস্যার সমাধান করার চেষ্টা করে দেব। আর যেহেতু এর আগে আমাদের 2 গড়া নগদান করানো হয়েছে, আজকে 3 গড়া নগদান করা হইলো, তাহলে মোটামুটি নগদান হিসাব 8ম অধ্যায় এটা শেষ। আর খুচরা নগদান যেটা, সেটা আমাদের সিলেবাসে নাই, এটা আমাদেরকে তোমরা ম্যাট্রিক পরীক্ষার পর ইন্টারমিডিয়েটে যা পাবা, সেই জন্য এটা আমরা এখানে করাই না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে আসসালামু আলাইকুম।